আশিসদা ৪৪ বছরে পড়লো আপনাদের এই রক্তদান শিবির এবং দীর্ঘদিন ধরে রক্তদান আন্দোলনে আপনি সামিল। আপনার দেখা মানে এই যে ইয়াং জেনারেশন তারা কি পিছিয়ে পড়ছে না তারা আসতে চাইছে না? বিষয় হচ্ছে আমি দীর্ঘ ৪৪ বছর এই আন্দোলনে আমার মূল লক্ষ্য ছিল এবং আছে এবং থাকবে, সেটা হচ্ছে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা। তা একটা সময় সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই রক্তদানের নাম লিখিয়ে চলে দিতেন না। তার কারণ তাদের একটা ভয় ভাব, রক্ত দেবার অনীহা এসব ছিল। তার কারণ সচেতনতার জায়গাটা সে জায়গায় পৌঁছয়। আজকে কিন্তু সচেতনতা বিভিন্ন প্রয়াস চলেছে, নাটকের মধ্যে দিয়ে, বক্তব্যের মধ্যে দিয়ে, সেমিনারের মধ্যে দিয়ে, এবং আমরা চেষ্টা করছি স্কুল কলেজ লেভেল যুব ছাত্র যাদের মূল দেয়া দরকার সেইটা যাতে সাধারণ মানুষের মধ্যে পৌঁছয়, যুব ছাত্রের মধ্যে পৌঁছয়, সেটা আমরা চেষ্টা করছি। তবে এখনো পর্যন্ত তো সন্তান একজন, যে কারণে অনেকেই ভয় পায় আমার সন্তান আবার রক্ত দেবে, কিন্তু সেই জায়গা থেকে কাটতে হবে। কারণ বহু ছাত্র যুব আজ রক্ত দিচ্ছে, কিন্তু আরো বেশি করে দেওয়া উচিত। কারণ প্রতিদিন ৪,০০০ ইউনিট রক্ত দেওয়া দরকার, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ৪,০০০ ইউনিট রক্ত আমরা কিন্তু সংগ্রহ করতে পারছি না। সরকারি, বেসরকারি, কেন্দ্রীয় সরকারের যত ব্লাড ব্যাংক আছে তারা যোগান চাহিদার মধ্যে একটা ফারাক থাকছে। তবে আমাদের এই আন্দোলন চলবে, কারণ যতক্ষণ না পর্যন্ত আমরা জিরোতে আনতে পারবো রক্তের অভাবে কেউ মরছে, সেই সময় আমাদের সফল। তবে আমার দৃঢ় বিশ্বাস এই আন্দোলনের থেকে যে সাধারণ মানুষ এখন অনেকটা সচেতন হচ্ছেন, আসছেন, মহিলারা আসছেন, মুসলিম সম্প্রদায় যারা একসময় দিতেন, যারা বোরখা পরে মহিলারা, তারাও আজকে দিচ্ছেন। আমি সারা বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে দেখছি। আশা করব আজকে তোমাদের এই মিডিয়া মাধ্যমেও বহু লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাদের আবেদন থাকবে মানুষ আসুক, রক্ত দিক। তার কারণ এখন একটা মানুষ রক্ত দিয়ে ৪টে মানুষ রক্ত পায় কম্পোনেন্টের মাধ্যমে, প্লাজমা, প্লেটলেট, ক্রায়ো এবং আরবিসি। তাই আজকে যদি ২০০টা লোক দেয় ৮০০ লোক পাবে। তবে আমার যেটা ধারণা, ব্লাড ব্যাংককে অনেক সরলীকরণ করতে হবে, প্রচারের মাত্রা বাড়াতে হবে। কারণ আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে রক্তের অভাব হয়। কোন কোন সময় হয়, যেমন দুর্গাপুজোর সময়, শারদীয় উৎসবে। আমরা দেখেছি যে অনেক সময় নির্বাচনের সময়, যখন দেখা যায় গ্রীষ্মকাল বা প্রাকৃতিক বিপর্যয়, সেই সময় কিন্তু ব্লাড ব্যাংকের অন্তত অথরিটিদের একটা উচিত ব্যাপক প্রচারের একটা ব্যবস্থা। এই প্রচারটা কিন্তু সাইন্টিফিক এখন হচ্ছে, এটা দরকার। আর দ্বিতীয়ত, রক্তের যখন ক্রাইসিস চলে তখন কিন্তু ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে প্রশাসনিক স্তরেও, কারণ এর কালোবাজারি হয়, টাউটরা চলে আসে। এইটা কেন আসে তার একটু কারণও আছে, যে আমি রক্ত দেব আমার মায়ের জন্য, আমি কেন টাউটের রক্তটা কিনবো পয়সা দিয়ে? এই জায়গাটা আসতে হবে। আমরা যদি প্রত্যেকে আমার পেশেন্টকে আমি বাঁচাবো, আমার মেসমশাইকে আমি বাঁচাবো, আমার প্রতিবেশীকে আমি বাঁচাবো, আমার বন্ধুকে আমি বাঁচাবো আমার শরীরে রক্ত দিয়ে, যদি আমি সুস্থ থাকি, তাহলে কিন্তু এই দালাল হ্রাসটা বাড়বে। আশা করবো প্রশাসনিক, স্বাস্থ্য দপ্তর তৎপরতার সঙ্গে এটা দেখবে, যাতে সাধারণ মানুষের রক্তদানে আরো বেশি মনোসংযোগ হয়, রক্ত দেবার যে সরলীকরণ সে ব্যবস্থা হয়। তাহলে দেখা যাবে যে রক্তদানের সঙ্গে চাহিদা এবং যোগানের মধ্যে এটা ফারাকটা অনেকটা কমবে। আর বিভিন্ন কর্পোরেট নার্সিংহোম তারা এখন সবাই ডোনার চাইছে, কিন্তু আমার মনে হয় ভারত সরকার, রাজ্য সরকারের অনুমোদন করেই ব্লাড ব্যাংক, অথচ সেই ব্লাড তারা নিতে রাজি হচ্ছেন না। তারা বলছে ডোনার নিয়ে আসুন। সবার পক্ষে তো ডোনার দেওয়া সবসময় সম্ভবপর হয় না। তাই আশা করবো এই ব্যাপারেও যাতে একটা জনচেতনা হয়, প্রশাসনিক স্তরেও হয়, নাগরিকদের মধ্যে হয় এবং সাংগঠনিকভাবে হয়। তাহলে আমার মনে হয় এই রক্তদানের যে আন্দোলনের সুস্থ বাতাবরণ হবে। আশিসদা, একটা জিনিস লক্ষ্য করলাম যে কর্পোরেট HDFC ব্যাংক আপনাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে এসছে। মানে এই ব্যাংকগুলো বলুন বা বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো যদি এগিয়ে আসে সরাসরি, মানে আপনাদের মতন সংস্থাকে যদি সরাসরি সহযোগিতা করে, তাহলে এটা আরো ভালো হয় না? অবশ্যই অবশ্যই, কারণ একটা রক্তদানে করলে ন্যূনতম একটা টিফিনের ব্যবস্থা করা খুব সাধারণভাবে, কারণ আমি তো পুরস্কার বিরোধী, অনেকে লক্ষ লক্ষ টাকার পুরস্কার দেন, হাজার হাজার টাকা। আমরা একটা জিনিসই দিই আজকে দীর্ঘ ৪৪ বছর ধরে, একটা গাছ, যে গাছটা মানুষকে বাঁচাতে পারে, অক্সিজেন দিতে পারে। তাই আজকে HDFC ব্যাংক যেমন এগিয়ে এসছেন, আমি আশা করব যারা CSR পান, বিভিন্ন প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান ভারতবর্ষে,
তাদের এগিয়ে আসা উচিত। তাহলে কি হবে, এই আন্দোলনটা সুস্থ পথে যাবে এবং এই আন্দোলন করতে গিয়ে অনেকে হয়তো অর্থনৈতিক অভাবে পাচ্ছে না, তারা সাপোর্ট পাবে। এবং আমি এইচডিএফসি ব্যাংকে বললাম, গ্রামে গঞ্জে অনেকে রক্তদান করছে, যাদের হয়তো অর্থ অনেক করলো নেই, অন্তত একটু টিফিনের ব্যবস্থা করে দেওয়া, সেটাও অনেক। এর মধ্যে তো টাকার বিষয় ব্যাপার নেই, সহযোগিতাটা বিভিন্নভাবে হয়। আশা করবো এইচডিএফসির মতো বহু ব্যাংক আছে, বহু বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, তারাও এগিয়ে আসুন। তার কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের মানুষের জন্য। আমাদের কোনো জাতি, ধর্ম, কোনো ইয়ে নেই, ভাষা, বর্ণ নয়। আমরা একজন ভারতবাসী হিসেবে আর একটা ভারতীয়কে যাতে সহযোগিতা করে, এই আহ্বান আমি রাখছি। একদমই তাই। আমরাও মনে করি যে আজকে সত্যি কথা বলছি দর্শক, খুব ভালো লাগলো যে আশিসদার এই প্রতিষ্ঠানে এইচডিএফসি ব্যাংক তারা কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে। এবং আমরা আশা করি বিভিন্ন জায়গায় যে রক্তদান শিবিরগুলো হয়, বহু মানুষ বহু পরিশ্রম করে রক্তদান শিবিরগুলো আয়োজন করেন, তো সেই রকম প্রতিষ্ঠানগুলোতেও যদি বিভিন্ন বড় বড় কোম্পানি হাত বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু এই রক্তদানের যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু আরো দীর্ঘজীবী হবে এবং আরো ছড়িয়ে পড়বে সাধারণ মানুষের কাছে। আজ আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি রক্তদান শিবিরের, এটা হচ্ছে মেডিকেল ব্যাংকের বহু পুরনো রক্তদান শিবির, যেটা প্রত্যেক বছর আশিসদার নেতৃত্বে হয়ে থাকে। তো আমরা এখন যার ইন্টারভিউ নিতে চাইছি, তিনি হচ্ছেন প্রদীপ কুমার দা। উত্তর কলকাতার একজন শুধু রক্তদাতা নন, একজন মানে রক্তদান শিবিরগুলো যে হয় তাকে বলিষ্ঠভাবে প্রচার করেন, রক্ত নিজে দেন এবং লোককেও বলেন যে রক্ত দিতে হবে। তো আজকে আমরা যে পোস্টারগুলো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রতিবাদ বিশ্বব্যাপী রক্তপাতের বিরুদ্ধে, রক্তপাত নয় রক্তদানে। কি বলবেন এটা নিয়ে? সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি রক্তের হুল্লোড়, অর্থাৎ রক্ত ঝরাচ্ছে মানুষ মানুষকে। কিন্তু আমরা চাই রক্ত ঝরিয়ে রক্তপাত নয়, রক্ত দান করে মানুষকে বাঁচানো, মানুষের জীবন দান করা। যে আমরা কথাটা ছোট বয়স থেকেই স্কুল পড়ুয়া যারা 18 বছর হয়েছে, ছেলেই হোক বা মেয়ে হোক, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি যে তোমরা রক্ত দিলে তোমাদের শরীরটা কি ভালো থাকবে, কি কি কারণে ভালো থাকবে, আর কি কি ভালো থাকবে সেটা আমরা বোঝাই। অতএব আমরা এই যে যখন দেখি যে বহু মানুষ ভয় পায় রক্ত দিতে, অথচ দেখা যায় বিভিন্ন কারণে তাদের রক্তপাত হয়ে যাচ্ছে, কোনো রকম অ্যাক্সিডেন্ট হলো বা কোনো রকম যুদ্ধ হলো, এই যে মানুষের রক্তপাত, এটা কিন্তু আমরা চাই না। আমরা চাই মানুষকে বাঁচানোর মধ্যে শ্রেষ্ঠ দান। দান তো অনেক রকমই হয়, দান অর্থদান হয়, চক্ষুদান হয়, কিন্তু রক্ত, যে রক্তটা হচ্ছে কত মানে খাঁটি কত, সেই রক্তদানকে আমরা সামনে রেখে বলি রক্তদানে সামিল হও। আপনি তো দীর্ঘদিন ধরে এই রক্তদান মানে আন্দোলনে আছেন, মানে কি মনে হচ্ছে বাংলাতে সেইভাবে কি প্রভাব বিস্তার করেছে? দেখুন, আমার 62+ হয়ে গেল। আপনারা জানেন যে 18 বছর থেকে রক্ত দেওয়া যায়, 65 বছর পর্যন্ত শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে রক্ত দান করা যায়। আগে ছিল এটা 60 বছর, বর্তমান বিজ্ঞান বলেছে যে না, এটা 65 বছরে নিয়ে যাওয়া যাবে। যখন আমরা রক্তদান মানে কোনো ক্যাম্পে ঘোষণা করি, বহু মানুষকে আমরা বলি, দাদা আপনি কোনোদিন রক্ত দিয়েছেন? যে আবার ছুটে পালিয়ে যায়, বলে যে হ্যাঁ রক্ত দেবো না। কিন্তু রক্ত দিলে যে কি কি উপকার হয় আমরা জানি সেটা, যে যেমন ধরুন আমরা ওই সেরিব্রাল অ্যাটাক, হার্ট অ্যাটাক, এই সমস্ত থেকে পাশ্চাত্য রক্তবিজ্ঞানীরা বলছেন যে এর থেকে বহু দূরে একজন ব্লাড ডোনার, যে প্রতি মানে ছেলেরা, পুরুষেরা প্রতি 4 মাস অন্তর মানে 3 মাস অন্তর বছরে 4 বার রক্ত দিতে পারে। আর মহিলাদের একটা রক্তক্ষরণের কারণে তারা বছরে 3 বার রক্ত যদি দিতে পারে, হার্ট অ্যাটাক, সেরিব্রাল অ্যাটাক থেকে বহু দূরে থাকবে। কিন্তু এখনো বর্তমান সমাজে বহু অনভিজ্ঞ লোক রয়েছে যারা এই সম্বন্ধে কোনো কিছু বুঝতে চায় না বা ভয় পায়। সামান্য একটা সূচকে তারা ভয় পেয়ে দূরে চলে যায়, কিন্তু তারা বোঝে না এই সামান্য সূচের বদলে কত বড় একটা আঘাত আসতে পারে যে কোনো মুহূর্তে। তাই আমি মনে করি যে এর প্রচার যতই করুন না কেন,
যতক্ষণ না মানুষ সচেতন হবে ততক্ষণ একে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। আপনি যেটা বলছেন একদম ঠিক। যে ক্ষেত্রে আমরা দেখছি রক্তদান আর থ্যালাসেমিয়া এই দুটো নিয়ে কিন্তু বিশেষ করে শহরের মানুষরা কিন্তু মানে সেইভাবে আগ্রহ দেখাচ্ছে না। আমরা বিভিন্ন ক্যাম্পে গেছি, তাতে কিন্তু দেখা যাচ্ছে প্রতি বছরে যে থ্যালাসেমিয়া রোগী বাড়ছে, কমছে কিন্তু না। এটা নিয়ে আপনি কি বলবেন? শুনুন, থ্যালাসেমিয়া হলেই কিন্তু রক্ত দিতেই হবে, কিন্তু আমি যদি স্টপ কলটা বন্ধ করে দিই, চাবিকাঠিটা বন্ধ করে দিই, তাহলে এর জিনিসটা বাড়বে না। আমার ট্যাঙ্ক যদি ফুটো হয়ে যায়, আমি যদি চাবিকাঠিটাই বন্ধ করে দিই, তাহলে ওপর থেকে জলটা আসবে না। অতএব আমরা মনে করি এই যতই আমরা থ্যালাসেমিয়া করে চাই স্বীকার করি না কেন, মানুষ যখন মানে কাউকে থ্যালাসেমিয়া দুটো আর কি ক্যারিয়ার মিলিত হচ্ছে, তাদের সন্তানরা কিন্তু 75% এই থ্যালাসেমিয়া হচ্ছে, এবং তাদের রক্ত দিতে 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 মানুষ কাইল হয়ে পড়ছে, সেখানে আর রক্ত পাওয়া যাচ্ছে না, এবং দেখা যাচ্ছে বহু থ্যালাসেমিয়া পেশেন্টরা এক্সপায়ার করে যাচ্ছে। তাই আমি মনে করি চাবিকাঠিটা একদম সরকারি মহল থেকে হয়ে আসা দরকার, যে আগেই কিন্তু জন্মানোর সঙ্গে সঙ্গে কদিন পরে বা স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে যেমন যেটা শুরু হয়েছে, যে তোমার আগে টেস্টটা দরকার, হ্যাঁ, HPLC যেটা আমরা বলি, সেটা হচ্ছে এই যে থ্যালাসেমিয়ার চাবিকাঠিটা বন্ধ যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই বিয়ের সময় তাহলে কোনো কিছু আটকানোর দরকারও নেই, বিয়ে অবাধে হোক, এবং শুধু তাই নয়, তারপরেও সন্তানের দিকে কোনো ভয় থাকবে না। এইটাই হচ্ছে আসল চাবিকাঠি। কিন্তু সাধারণ মানুষ সচেতনতার অভাব দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এটা কি বলবেন? মানুষকে আপনি যতই সচেতন করুন না কেন, তারা যদি নিজে সচেতন না হয়, আপনি কতটা করবেন? আপনি একটা জায়গায় বলে দিলেন এখানে গর্ত আছে, সেটা চোখকেও যদি কেউ যেতে চায়, আপনি কি করবেন? সেখানে যদি আমরা সচেতনতা করছি, সচেতনতা দিচ্ছি, মানুষকে বোঝাচ্ছি, তা সত্ত্বেও মানুষ বুঝেও যদি না বোঝার ভান করে, তাহলে আমাদের আর কিছু করার নাই। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করছি, যেটা হচ্ছে আপনি যেহেতু দীর্ঘদিন ধরে রক্তদান আন্দোলনের সাথে আছেন, বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন, ইয়াং জেনারেশনরা কি মানে অনিচ্ছা প্রকাশ করছে? শুনুন, ইয়ং ছেলেদেরকে যখন আমরা বোঝাচ্ছি, তারা একবারে লাফিয়ে উঠছে যে আমরা দেবো, কলেজ ছাত্র কলেজ ছাত্রী, কিন্তু দেখা যাচ্ছে তাদের চাপটা কোত্থেকে আসছে বলুন তো? চাপটা কিন্তু আসছে তাদের বাড়ির গার্জেন থেকে। গার্জেন বলছে তুমি কোথাও রক্ত দিও না, তোমার শরীর স্বাস্থ্য এখন ভালো আছে, তুমি যেন কোথাও রক্ত দিও না, আবার তুমি অসুস্থ হয়ে পড়বে। কিন্তু সেই ফ্যামিলিরই যখন কোনো রক্তের প্রয়োজন পড়ছে, ছেলেকে বলছে তোমার বন্ধুদের আগে বলো রক্ত জোগাড় করতে। তাহলে চাপটা যদি তারাই বোঝে, যেমন ধরুন আমরা ডিআরসিসের কাছে শুনেছি, কোনো একজন ডাক্তার হয়ে মানুষ, তিনি তার সন্তানকে বলছেন তুমি রক্ত দিও না, আর সন্তান বলছে আমার রক্ত দেওয়ার খুব ইচ্ছা। অতএব সেই সন্তানটা যদি একবার রক্ত দেয়, পরবর্তীকালে আর তার ভয় থাকবে না কোনো। কিন্তু একজন ডাক্তার মানুষ হয়ে যদি, বা একজন গার্জেন হয়ে যদি একজন কাউকে যদি আমার ছেলে মেয়েদের বারণ করি, তাহলে সেই ছেলেমেয়েরা আর কি শিখবে? এটাই আমাদের কথা। আমার শেষ প্রশ্ন হচ্ছে যে আপনারা এই যে দীর্ঘদিন ধরে করে আসছেন, এখান থেকে কতটা শান্তি মেলে? শুনুন, যখন দেখি আমরা রক্ত দিয়ে, সে আমার রক্ত হোক, আমি তো বুঝতে পারছি না যে আমার রক্তটা কে পাচ্ছে, হিন্দু পাচ্ছে না মুসলিম পাচ্ছে না শিখ পাচ্ছে। যখন দেখি আমাদের এখান থেকে কার্ড নিয়ে গিয়ে মানুষ রক্ত পেয়ে বাঁচছে, বুকটা শান্তিতে ভরে যায় যে যাই হোক আমার এক ফোঁটা হলেও তো সেখানে ড্রপ আছে। কিন্তু যখন কেউ এক্সপায়ার করে যায়, তখন বুকের ভেতরটা মানে জ্বলে যায় যে সামান্য কয়েক ফোঁটা রক্তের জন্য একে কি বাঁচানো গেল না, সামান্য কি কেউ এগিয়ে আসতে পারলেন না। তা আমাদের মানসিক শান্তি হচ্ছে যখন কেউ বেঁচে হেসে বলে যাক আমি তোমাদের থেকে রক্ত পেয়ে একটা শান্তিতে বেঁচেছি। একদম একদম এটাই, আমরাও সেই কথাটাই মনে করি যে রক্তদান শিবির হোক, এবং বাবা মায়েদের উচিত মানে যারা বাড়িতে যে সমস্ত সন্তানেরা আছে বা যারা অলরেডি 18 বছরের ওপরে বয়স হয়ে গেছে, তাদেরকে রক্তদানে উৎসাহ দেওয়ার। এবং সেই জিনিসটা কিন্তু আমরা কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষ্য করছি না। সেখানে কিন্তু একটা বড় বাধা হচ্ছে গার্জেনরা। সেই বাধাটাকে মানে সরিয়ে দিয়ে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে, এবং যারা বুদ্ধিজীবী বলুন, রাজনীতিবিদ বলুন, প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে রক্তদান শিবিরে সামিল হওয়ার জন্য।
আমাদের এই সংবাদ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।